ঈদ মোবারক সবাইকে। ঈদের আনন্দ চলছে, আর সেই আনন্দকে বাড়িয়ে দিতে আমাদের এই আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির ঈদ আড্ডা। আজকে আমাদের সঙ্গে আড্ডায় হাজির হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। স্বাগত জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে, বিশেষ করে ঈদ মোবারক আপনার সকল দর্শকদেরকে। ধন্যবাদ। এবং ঈদটা আসলে নিশ্চয়ই অন্যরকম, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ঈদ আমাদের জন্য একটা বড় ফেস্টিভ মুড নিয়ে আসে, আপনার জন্য নিশ্চয়ই, এবং ফুটবলের জন্য এই বছরটা কি আনন্দময়, কেমন আনন্দময়? ফুটবলটা তো গত এক বছর ধরে আমি মনে করি আমাদেরকে আনন্দ দিয়েই যাচ্ছে। আমাদের ন্যাশনাল টিম পারফর্ম করছে, বিশেষ করে আমাদের উইমেন্স ন্যাশনাল টিম আই গেস আউট পারফর্ম করছে। ঈদের মাসে আমরা এশিয়া কাপ খেলতে প্রথমবারের মতো পেরেছিলাম নারী জাতীয় দল দিয়ে। ঈদের দিন আমাদের দুটি দল আন্ডার-20s মেয়ে এবং ছেলেরা কিন্তু থাইল্যান্ড এবং মালদ্বীপে চলে যাচ্ছে সাফ এবং এএফসি খেলার জন্য। ঈদের সময় আমাদের জাতীয় দল আবারও কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে চলে যাচ্ছে। তো অলমোস্ট ইন্টারন্যাশনাল ফ্লেভার চলে আসতেছে, যে বিদেশে যখন দেখেন আপনি ক্রিসমাস বা ইস্টারে মানে ছুটির সময় ওরা খেলাটা বেশি রাখে যাতে দর্শকরা এক্স্যাক্টলি, তো মনে হচ্ছে যে আমরা আলটিমেটলি ওই লেভেলে চলে যেতে সক্ষম হচ্ছি। তো সেটা তো আমি মনে করি বিশেষ করে আমাদের জন্য গর্ব, বাট অফকোর্স প্লেয়ারদের প্রতি আমাদের কৃতজ্ঞতা যে ওনারা আমাদের ফ্যামিলি থেকে দূরে থেকে এই সময়টা স্যাক্রিফাইস করছেন, তারা খেলছেন, এবং ঈদের আনন্দটা আমাদের বাড়বে যদি আমরা সিঙ্গাপুরের সাথে একটা ম্যাচে ভালো রেজাল্ট করে ফেলি, আমাদের আনন্দটা বাড়বে। আপনি কতটা আশাবাদী? আমি বেশ আশাবাদী যে আমরা অ্যাটলিস্ট আমাদের গ্রুপ পর্যায়ে আমরা ভালোভাবে শেষ করব সিঙ্গাপুরকে হারিয়ে। আপনি যদি দেখেন যে আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচে সেকেন্ড ম্যাচে বেটার খেলেছি। ইন্ডিয়ার ক্ষেত্রে ড্র থেকে ভিক্টরি নিয়ে এসেছি, হংকংয়ের ক্ষেত্রে একটা আনফর্চুনেট হার থেকে কিন্তু ড্রতে চলে এসেছি। এখন সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখি আমরা ভালো একটা ইকুয়েশন তৈরি করেছেন যে সেটাই আসলে আমরা ভালো করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ফুটবল মানে এশিয়ান কাপ বাছাইটা শেষ হয়ে গেলে এই বছর আমাদের আবার সাফ ফুটবল আছে, একটা বড় আমাদের লক্ষ্য কিংবা চ্যালেঞ্জ যেটা বলি সেটা আমাদের জন্য আছে। এমনি ইন্টারন্যাশনাল ব্যস্ততাকে আমরা আরো বাড়ানোর চেষ্টা করব কিনা, সবগুলো উইন্ডোতেই আমরা খেলার চেষ্টা করব কিনা এই বছরও? 100% আমরা দেখেছি যে আমরা কিন্তু কোনো ফিফা উইন্ডো বাদ দিই নাই। এবার আমরা কিন্তু ফিফা উইন্ডোতে ছেলে এবং মেয়েদের খেলাগুলি খেলবো। মেয়েদের টিম অলরেডি কিন্তু ইউরোপকে খেলে ফেলেছে। আজারবাইজান খেলতে এসেছিল নভেম্বর মাসে। আমি আনফর্চুনেটলি এক বছরের পরেও একটা প্রমিস ফুলফিল করতে পারিনি, যেটা ছিল যে বাংলাদেশ ছেলের টিমও ইউরোপের সাথে খেলবে। তো আমরা কনভিন্স এই বছরে আমরা কোনো না একটা উইন্ডোতে আমরা ইন্টারন্যাশনাল খেলতে পারবো ইউরোপের সাথে। আমরা সাফ খেলতে হবে, এবং কিছু এখন মানে কি বলবো স্পেশালাইজড টুর্নামেন্টসে আমরা কিন্তু আমন্ত্রণ পাচ্ছি। আনফর্চুনেটলি আমাদের মিডল ইস্টে মানে কনফ্লিক্টের কারণে, যুদ্ধের কারণে কিন্তু অনেকগুলা খেলা এখন পিছিয়ে যাচ্ছে, বা প্ল্যান্ড খেলাগুলা কিন্তু এখন মানে কি বলবো সবই আসলে প্ল্যানটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ পুরোপুরি। এবং যেটা আপনি বলছিলেন ইউরোপের সাথে খেলা, আমি কালকে একটা দেখছিলাম যে এবার আর্জেন্টিনা কোনো ইউরোপিয়ান দলকে খেলা ছাড়াই 4 বছরের মধ্যে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশ যদি ইউরোপের কারোর সাথে খেলে মানে সেটা তো একটা বড় ঘটনাই হবে। মানে আমাদের এই ট্রেন্ডটা ব্রেক করতে হবে। আমরা সিন্স আমাদের কিন্তু এখন 2টা প্লেয়ার ইউরোপের লিগে খেলে, হামজা চৌধুরী আর ফাহমিদুল। তো আমি তো মনে করি যে আমাদের ইউরোপে খেলার সময় এসেছে, ফ্যানরাও সেটা দেখতে চায়। রেজাল্টের ভয় না করেই বলছেন আপনি, মানে সেটা নিয়ে আপনি খুব একটা ওরিড হবেন না? না, আমাদের ফ্যানরা এবং আমাদের মিডিয়া ভাই বোনেরা, আমাদের প্লেয়াররা কিন্তু সবাই আশাবাদী এখন যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশ কিন্তু অ্যাটাকিং এবং জিতার একটা মনোভাব নিয়ে খেলে। শেষে র্যাঙ্কিং বলেন বা বাস্তবতা মানে নেন, হার জিত তো থাকবে। তো ইউরোপীয় কোনো টিমস আছে যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে, ইউরোপীয় টিমস আছে বাংলাদেশের থেকে সেম খেলে, আবার পিছিয়েও থাকা কিছু টিমস আছে। তো কার সাথে খেলা হবে দেখি, বাট ডেফিনেটলি আমরা পজিটিভ ফুটবলটা খেলবো। ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট হওয়ার পর 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে আপনার, মানে আপনি আমাদের এই অনুষ্ঠানে এর আগেও এসে বলেছেন যে আসলে যে ধরনের শঙ্কা কিংবা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সেটা কি কেটে যাচ্ছে আস্তে আস্তে, নাকি আসলে বাড়ছে? আপনার কাছে কি মনে হয়? না, ডেফিনেটলি আমাদের অতির সংখ্যাগুলো কেটে গিয়েছে অনেকটা খানিক। আমরা কিন্তু আমি আপনার শোতে গত বছর যখন ছিলাম তখনও ফিফা রেস্ট্রিকশনে আমাদের ফেডারেশন ছিল। আজকে কিন্তু আমরা ফিফা রেস্ট্রিকশনে আমরা নই। যখন আমি শোতে গত বছর ছিলাম আপনার সাথে, তখন আমরা ডিসকাস করেছিলাম যে এশিয়া কাপে কোয়ালিফাই করবো কিনা, বা এএফসিতে রেজাল্টস কেমন হবে। এখন 1 বছর পরে কিন্তু এশিয়া কাপে উইমেন্স কোয়ালিফাই করে ফেলেছে, আর ছেলেরা অ্যাটলিস্ট গ্রুপ স্টেজে আমরা আশাবাদী যে লাস্ট স্টেজে আমরা থাকবো না,
আমরা একটা ভালো জায়গায় আমরা থাকবো। ওকে। আর সামনে হলো সাফ। এই সাফ জয়টা আমাদেরকে কিন্তু অনেকবার মানে প্রমিস করে 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 ফুলফিল করতে আমরা পারিনি। সেই 2003 সালে আমরা যেতেছি, এক্স্যাক্টলি, শুধু 3 থেকেই অপেক্ষা। 23 বছর আগে। তো আমরা ঠিক আছে, আমরা 21 বছর পরে হলো ইন্ডিয়াকে হারিয়েছিলাম একটা ম্যাচে। এখন আমরা এই 26 বছর পরে দরকার হলে আমরা সাফ জিতবো, বাট এই মনোভাব আমাদের আছে। আচ্ছা, তার মানে আপনি আশাবাদী যে বাংলাদেশের ফুটবল ডেভেলপ হচ্ছে এবং আপনি আসলে একটু একটু করে চ্যালেঞ্জ থেকে দূরে আসছেন, কিংবা একটু ইজিয়ার হচ্ছে আপনার কাজ করাটা? না, চ্যালেঞ্জ যেগুলো ছিল সেগুলা থেকে মোকাবেলা করে ফেলেছি, বা নতুন চ্যালেঞ্জ আছে। ওকে। আর নতুন চ্যালেঞ্জটা কি পজিটিভ চ্যালেঞ্জ, যে আমাদের টিম যে স্ট্যান্ডার্ডে উঠে এসেছে সেই স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের ওই অবকাঠামোগুলো তৈরি হয় নাই। আমাদের স্টেডিয়াম, একটাও কমপ্লায়েন্স স্টেডিয়াম আমাদের নেই। আমাদের ফিল্ড, যেই ফিল্ডে ইউরোপীয় স্টাইল খেলতে হয়, যেই গ্যালারি এখন দর্শকে ভরপুর, সেই দর্শক যদি একটা ভালো বাথরুম, কনসেশন স্ট্যান্ড, সিটিং, প্রবেশ করা এবং বের হওয়ার জায়গাগুলো যদি এক্সপিরিয়েন্সটা না পায়, সেটা খুবই দুঃখজনক অ্যান্ড আনফর্চুনেট। অ্যান্ড অনেকটা দায়ভার আমি ফেডারেশন উপরে নিচ্ছি, নিজের উপরে নিচ্ছি। বাট আমাদের ওই জায়গায় কাজ করতে হবে। আমাদের ওই মানের জায়গায় এখন আমাদের দর্শক থেকে শুরু করে কোচিং, টেকনিক্যাল স্টাফ, প্লেয়ারদের যে ফেসিলিটি, সব জায়গায় আমাদের কিন্তু এখন এই নতুন চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে। এবং আপনি অস্ট্রেলিয়া যেয়ে নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সগুলো আবারও পেয়েছেন, যে দর্শকের এক্সপিরিয়েন্স বলি, কোচিং স্টাফ কিংবা ফিল্ড যেগুলো বলি, সবই কিন্তু মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সেখানেও ছিল। সেখানে দেখে নিশ্চয়ই আপনার আরও একবার মনে পড়েছে। 100%। আমি প্রথমে আমার সৌভাগ্য ছিল লেস্টার সিটি ভিজিট করা, থ্যাঙ্কস টু হামজা চৌধুরী। তো এখন হামজা চৌধুরী যে লেভেলে খেলে সেই লেভেলও তো আমাদের চিন্তা করতে হবে। আর এবার অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে আমরা নট অনলি ইনফ্রাস্ট্রাকচার, বাট সেখানে যে একটা শহরের মানে সরকার, ওখানে একটা মিনিস্ট্রি, ওখানে ফেডারেশন প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট, লোকাল অর্গানাইজিং কমিটি, এই যে সমন্বয়ের মাধ্যমে কিভাবে টুর্নামেন্ট হোস্ট হয়, এই সমন্বয়ের মাধ্যমে কিভাবে ইন্টারন্যাশনাল ফ্যানদেরকে আমন্ত্রণ জানায় এবং ওয়েলকাম করে একটা শহরে, অনেক কিছু দেখার কিন্তু মানে অভিজ্ঞতা হয়েছে। আমি আশা করি যে কিছু হইলেও বাংলাদেশ ইমপ্লিমেন্ট করবো আমরা। সাফ ফুটবলে আমরা সেটা দেখতে পাবো 100%। যদি বাংলাদেশ হোস্ট করে। যদি এখন আমরা চাবো তো সাফের আগেও যদি কোনো ফ্রেন্ডলি ম্যাচ হয় বাংলাদেশে, সেখান থেকে আমরা শুরু করতে। ওকে, মানে দর্শকদের জন্য আপনি এক্সপেরিয়েন্সটা আসলে আরো মোর ইজিয়ার করতে চান, কিংবা আরো বেশি যাতে সে আবারও ফিরে আসে মাঠে খেলা দেখতে। 100%। আমাদের দর্শকদের ছাড়া তো আমরা কিছু না। দর্শকদের জন্য অনলাইনে ভিউয়ারশিপ বাড়ে, সেখান থেকে আমাদের স্পন্সর বাড়ে। দর্শকদের জন্য টিকিট সেলস বাড়ে। দর্শকদের জন্য কিন্তু এখন আপনি দেখবেন স্পেশালি মানে ছেলেদের জার্সি, যেটা এখন তো এটা আমাদের খুব মানে অনার যে ফ্যানরা নর্মাল বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সি পরে এভরিডে ঘুরে বেড়াচ্ছে। জি, এটা আগে ক্রিকেটেরটা খুব ইজিয়ার ছিল দেখা, ছিল, এখন ফুটবলেরটা খুব বেশি হচ্ছে। তো ফ্যানরা যে অবদান রাখছে মানে ফুটবলের প্রতি, আমরা কিন্তু কোনোভাবেই তাদেরকে ইগনোর করতে পারবো না, উচিত হবে না। আচ্ছা, কিন্তু এটা এসেছে আসলে আমি যদি বলি হামজা, সমিত, আপনি ফাহমিদুল, এদের কারণে কিছুটা হলেও আকর্ষণটা বেড়েছে, কিন্তু এইটা কি সাস্টেইনেবল কোনো মানে সিস্টেম হতে পারে? আপনি কি লোকাল প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে কি আমরা কি অতটা আসলে জোর দিতে পেরেছি? এটা কি আপনার একটু দুর্বলতা কিনা? এখনো বলা আই থিঙ্ক টু আর্লি। আমি বিশ্বাস করি আমরা কিছু ভালো ভালো প্লেয়ার অলরেডি দেখেছি মাঠে খেলছে, অ্যান্ড পাইপলাইনে অনেক স্ট্রং প্লেয়ার আসছেন। যেমন আমাদের আন্ডার 19 এবং আন্ডার 20 টিমগুলোতে কিন্তু অলরেডি আমরা ব্যাপক মানে ইন্টারন্যাশনাল ঠিক আছে সারা পাচ্ছি যে বাংলাদেশের পাইপলাইনে একটা ভালো প্লেইং আসতেছে। আর লোকাল লিগের যে প্লেয়াররা খেলছেন, আমি একটু উল্লেখ করতে চাই বারে বারে, যে নভেম্বর মাসে যখন আমরা ইন্ডিয়া বিরুদ্ধে যেই কাউন্টারের গোলটা করি, সেই বিল্ড আপ এবং এক্সিকিউশন কিন্তু দুইজন বাংলাদেশি আমাদের বাংলাদেশের লোকাল লিগের খেলোয়াড় ছিলেন। সো ইয়েস, হামজা সমেত আমাদেরকে অনেকটা ধাপ এগিয়ে নিয়েছে, বাট সেটা আগানোর কারণে কিন্তু আমাদের লোকাল লিগ প্লেয়াররাও কিন্তু এখন বুঝতেছে যে কোন স্ট্যান্ডার্ডে আমাদের যেতে হবে, অ্যান্ড আমি বিশ্বাস করি তারা ওই স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, তার মানে আপনি বাংলাদেশের উপর, প্লেয়ারদের উপর আস্থা রাখছেন এবং নেক্সট জেনারেশনের উপরও আস্থা রাখতে চান। ইয়েস। আচ্ছা, মানে সেটার আমরা বাস্তবতা দেখব। আমরা একটু প্লেয়ারদের কথা বলতে চাই, যে প্লেয়ারদের জন্য আপনারা মানে আসলে আর কি করতে চাচ্ছেন? প্লেয়ারদের ক্ষেত্রেও তো আসলে তাদেরকেও তো রিটার্ন দেওয়া কিংবা সুযোগ সুবিধা বাড়ানো, লিগের স্ট্যান্ডার্ড বাড়ানো, সেই জায়গাটায় কি আরো কাজ করার সুযোগ আছে? অনেক কাজ করার সুযোগ আছে, অনেক কাজ করার সুযোগ আছে। আপনি তো আমার সাথে ঈদ উপলক্ষে তো নাইস হচ্ছেন, কঠিন কঠিন কথা বলতেছেন না, বাট সত্যি কথা বলতে আমরা কিন্তু প্লেয়ারদেরকে এখনো ওনারা যা ডিজার্ভিং, মেয়ে প্লেয়ার হোক ছেলে প্লেয়ার হোক, ওনাদেরকে ওই সম্পূর্ণ আমরা কিন্তু আর্থিক কম্পেনসেশন দিতে পারছি না।
হয়তো ফেসিলিটি ইমপ্রুভ করছে ইকুইপমেন্টের দিকে। আপনি যদি দেখেন এখন একটা টিম ট্রাভেল করলে অনেক কিন্তু মানে কোয়ালিটি সম্পন্ন ইকুইপমেন্ট তারা পায়। জি। এয়ারলাইন্স ওভাবে আমরা চুজ করে নিয়েছি। আমরা ক্যাম্প করি কিন্তু 5 স্টার হোটেল বা হোটেল ফেসিলিটিদেরকে নিয়ে। কিন্তু ডোমেস্টিক লিগ চলমান লিগের সময় ফেসিলিটি এই জায়গাতে আমাদের অনেক কাজ করার জায়গা আছে। কারণ নালে আমাদের প্লেয়ারদের মানে এভরিডে কোয়ালিটি, ইনজুরি রেট সব দিকে আমরা নেগেটিভ এফেক্টেড হচ্ছি। ওকে, মানে তার মানে আপনি এই জায়গাটাতে তো নিশ্চয়ই মানে এই বছর না হলে পরের বছর কোনো জায়গাতে শুরু করতে হবে, মানে সেই জায়গাটায় আপনার কতটুকু করার আছে, ক্লাবগুলোর সাথে আসলে কতটুকু নেগোশিয়েট করার আছে? সব কিছু তো একা করা যায় না। তো এই বছরে আপনি দেখেন অলরেডি কিন্তু আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফর স্পোর্টস আমিনুল হক সাহেব কিন্তু বলে দিয়েছে যে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে কিন্তু সরকার এখন বেতনভুক্ত আওতায় আনবে। আমরা প্রস্তাব দিয়েছি যে ইউথ টিমদেরকেও একটু নিয়ে আসেন। এই বছর থেকে কিন্তু শুরু হবে এই প্লেয়ারদের প্রতি একটু সম্মানজনক কম্পেনসেশন দেওয়ার জন্য। আমরা এই বছরে কিন্তু ডেভেলপ করে ফেলবো আরও 3টা স্টেডিয়াম, যেন মাঠ এবং ফেসিলিটিসগুলোকে আমরা এই ট্রেনিংয়ের সময় ভালো পাই এবং লিগ খেলার সময় আমরা একটু বেটার ফেসিলিটিস আমরা পাই। তো যা কাজ করব এই বছরেই করতে হবে, নালে কিন্তু ওই একবার আটকে গেলে বা একবার পিছিয়ে গেলে এই কাজগুলো কিন্তু ক্যাচ আপ করা যায় না। তাহলে আমাদের এই জেনারেশন প্লেয়াররা কিন্তু মিস করবে এই ফেসিলিটিটা, সেটা আমরা করতে দিতে চাই না। মানে এবং সেটার রেজাল্টটাও আসলে পাওয়া যাবে না তাহলে যদি কাজ যত দ্রুত না করা যাবে। স্টেডিয়ামের কথা বললেন, আপনি এর আগেও আমাদের এখানে এসে বলেছেন সরকারের কাছে একটা জায়গা চান কিংবা একটা স্টেডিয়াম চান যেটা ভেঙে আপনারা কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করতে চান, সেটার কোনো অগ্রগতি কি আছে কিনা? অগ্রগতি যেটা আছে যে সরকার থেকে আমরা এখন 3টা স্টেডিয়ামের ফুল বরাদ্দ পেতে যাচ্ছি, কমলাপুর, সিলেট এবং চট্টগ্রাম। কমলাপুর, সিলেট এবং চট্টগ্রাম। আমাদের ভিউ আছে যে চট্টগ্রামকে কাইন্ড অফ একটা নারী ফুটবলের হাব করা, ডেডিকেটেড টুর্নামেন্টস হবে। আমাদের একটা ভিউ আছে যে সিলেট স্টেডিয়ামকে ইন্টারন্যাশনাল, এখন অনেক দেশ কিন্তু আছে এশিয়াতে যারা কিন্তু হোম ম্যাচ খেলতে পারে না, তো আমরা চাচ্ছি সিলেটকে ইন্টারন্যাশনালি আমরাও ব্যবহার করব এবং এশিয়াতে একটা সেন্ট্রাল ভেন্যু হিসাবে আমরা অফার করব সব জায়গায়। আমাদের ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম তো আমাদের জন্য আছে, কমলাপুর যে বরাদ্দ আমরা পাবো সেটা তো অলরেডি আমাদের টার্ফও আছে। তো অনেকগুলি ওয়েজ আমরা কিন্তু ট্রেনিং করতে চাই, অনেকগুলি ভাবে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসও আমরা হোস্ট করতে চাই। আচ্ছা, কিন্তু মানে কমপ্লায়েন্স জায়গাটা তো আসলে যে ফ্যাসিলিটি, যে এক্সপিরিয়েন্স দর্শকদের আপনি দিতে চান কিংবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান, সেই জায়গাটায় তো আসলে ঘাটতি থেকেই যাচ্ছে যদি না স্টেডিয়াম পুরো ভেঙে নতুন করে করা হয়। আমরা যদি ঠিক বলছেন, যদি আমরা বরাদ্দগুলো কমপ্লিটলি পেয়ে যাই তাহলে আমরা মোটামুটি একটা ফ্যান এক্সপিরিয়েন্সটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো রেনোভেশন করে। বাট আলটিমেটলি আমাদের ফ্যানরাও তো টিভি দেখে, আমাদের ফ্যানরাও তো অন্য টুর্নামেন্ট বা লিগ দেখে। ইউরোপ বা ইভেন এশিয়াতে বা ইভেন অস্ট্রেলিয়াতে যে স্টেডিয়ামগুলো, সেরকম একটা স্টেডিয়াম তো বাংলা ডিজার্ভ করে। ইতিমধ্যে ফিফাও কিন্তু সৌদি আরবিয়ার হেল্পে ইনভেস্ট করতে চাচ্ছে ইন ব্র্যান্ড নিউ স্টেডিয়ামসে। সো আমরা সরকারের কাছে চেয়েছি এবং আমরা চলমান রাখবো আমাদের চেষ্টাটা যে কোনো একটা এক্সিস্টিং স্টেডিয়াম আমাদেরকে দেওয়া হোক যেটাকে আমরা ভেঙে নতুন করে করব, অথবা আমাদেরকে একটা বড় জমি দেওয়া হোক যেখানে আমরা একদম স্ক্র্যাপ থেকে ভালো স্টেডিয়াম করতে পারবো। আচ্ছা, তার মানে এটা একটা সুখবর যে ফিফা সহযোগিতা করতে চায় নতুন স্টেডিয়ামের ক্ষেত্রে। আপনার কাছে ফিরবো, ঈদের কথা জানতে চাই, প্লেয়ারদের জন্য ঈদে কি করছেন কিংবা আপনার ঈদ আনন্দটা কেমন সেটাও জানতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। চলছে ঈদ আড্ডা, আর ঈদ আড্ডায় আজকে আমাদের সঙ্গে আছেন তাবিথ আওয়াল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে ফুটবল নিয়ে তার স্বপ্নের কথা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা। ঈদ নিয়ে একটু কথা বলতে চাই যে আপনার ঈদগুলো আসলে কেমন ছিল ছোটবেলা, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আমরা খুব কম জানি, সেটাও একটু দর্শকদেরকে আমরা জানাতে চাই যে আপনার ঈদের ছোটবেলার ঈদগুলো কেমন ছিল কিংবা এখন ঈদগুলো আসলে কি ডিফারেন্টলি আসলে আপনারা পালন করেন সেইভাবে। আচ্ছা, এখন তো ঈদ ভেরি ডিফারেন্ট আমার জন্য। সো ব্যক্তিগতভাবে জানেন আমি একজন বাবা, তো ছেলেদের জন্য ঈদ একভাবে করতে হয়। আমি একজন স্বামী, তো আমার স্ত্রীর জন্য বা স্ত্রীর পরিবারের সাথে একভাবে ঈদ করতে হয়। আমার রাজনৈতিক পরিচয় আছে, তো আমি আমার কিছু রাজনৈতিক দল অথবা রাজনীতি মাধ্যমে যারা আমার সাথে জড়িত হয়ে গেছে বা যাদের প্রতি আমি অবদান রাখতে চাচ্ছি তাদের ব্যাপারে ঈদ নিয়ে চিন্তা করতে হয়। অ্যান্ড বিশেষ করে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হওয়ার পরে ফুটবল অঙ্গনেও অনেক ঈদের অবদান রাখতে হয়। অ্যান্ড আমি
মানে কোয়াইট অনার্ড ফিল করি যে এরকম একটা পরিবেশে আমি আছি। তো আজকালকার ঈদ অ্যাকচুয়ালি এখনো ফুটবল নিয়ে বেশি ব্যস্ত, টিমরা বিদেশ যাচ্ছে, ঈদের উপলক্ষে অনেক টুর্নামেন্টস আমরা দিতে চাই, খেলতেছে, রাজনৈতিক অঙ্গলে অনেকের সাথে দেখা করি, কথাবার্তা বলি, বাট একটা আনন্দময়ভাবে কাটে, আনন্দময়ভাবে কাটে। এখানে এই সময়টা একটু ব্যবসা কিংবা একটু ছুটি থাকে কিনা, মানে সেই জায়গা থেকে একটু দূরে থাকতে পারেন কিনা? আপনার তো আমি ঘড়ি ধরে সকাল থেকে রাত পর্যন্ত শিডিউল করা পুরা দিনের, মানে ঈদ নিয়ে ব্যস্ত, এমন না যে ঈদের বাইরে বা ঈদের অন্য কোনো কাজে আমরা ব্যস্ত। ব্যবসা থেকে ছুটি নিয়েছি বিকজ এটা সরকারি হলিডে, আর আমার অফিসের স্টাফরা চলে গিয়েছে ওনার নিজেদের দেশে। কিন্তু আরেকটা জায়গায় কিন্তু ঈদ চলে আসছে কিন্তু ডিজিটাল যুগে। কারণ অনেক সময় যাচ্ছে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিই অথবা মেসেজ রিপ্লাই করি, ইলেকট্রনিক ঈদ কার্ড নিজেও বানাই মাঝে মধ্যে। সো এটা কি ভালো নাকি খারাপ আমি জানি না এখনো, বাট এগুলো করতে সময়ের সাথে মানিয়ে নেওয়া। কিন্তু ছোটবেলাটা কেমন ছিল? এক্স্যাক্টলি, ছোটবেলা কিন্তু ঈদের দিন আমি ফুটবল খেলতাম। ফুটবল খেলতেন? ছোটবেলায় আমি নামাজ পড়ার পরে ফ্যামিলির সাথে একটু সময় দিয়ে পাড়া মহল্লাতে কোনো না কোনো জায়গায় খেলা হতো। বিশেষ করে আমি ছোটবেলায় কিন্তু ধানমন্ডিতে থাকতাম, তো আবানি মাঠে বেশ খেলা হতো। তো আমি সবসময় ফুটবলটাকে প্রাধান্য দিতাম একদিকে। ফুটবলের সাথে সাথে ঈদে যেটা ওই বয়সে করতে পারতাম, ঈদি চাওয়া, সালামি, ঈদের সালামি, যাকে চিনতাম তার থেকে বেশি চাইতাম, যাকে চিনতাম না তাকেও পা ধরে সালাম করে সালামি চাইতাম। এন্ড লোকজন দিত, লোকজন দিত, তখন মন থেকে দিত, যেটুকু পারতো দিত, নতুন নোটও দিত ওই সময়। এখন জানি না, এখন আপনার পালা। আমি দিই ঠিক আছে, বাট যেগুলা দিই অনেকে বলে বিকাশে পাঠায় দেন, অনেকে বলে নগদে পাঠায় দেন। এখন তো অনেক রকমের ডিজিটাল মাধ্যম, চাওয়ারও মাধ্যম আছে, দেওয়ারও মাধ্যম আছে। ঈদে সবসময় তো অফকোর্স জানেন যে একটা ডিফারেন্ট টাইপ অফ খানা আসতো। তখন তো বিকজ পুরা ফ্যামিলি একসাথে হতাম, গ্রেটার ফ্যামিলি, তো নানি নানার পক্ষ থেকে এক ধরনের খানা হতো। আমার নানি নানার বাড়ি মুন্সিগঞ্জ, দাদা দাদিদের পক্ষ থেকে আরেক রকমের খানা রান্না হতো, সেটা হলো ফেনি। তারপরে আমরা যেরকম ঢাকায় থাকতাম, ঢাকার কিছু ফ্রেন্ড আত্মীয়রা আসতো, তো একটা বড় বুফের মতো খানা হতো নানান রকমের আইটেমস দিয়ে। ছোটবেলায় ঈদে কিন্তু আগে থাকতো, যেটা আমি খুঁজতেছি আজকাল পাচ্ছি না, একটা মেলা হতো, যে এই মেলাগুলাতে ওই যে ওই রাইফেল দিয়ে ওই যে বেলুনকে মারতাম, পারাভিত্তিক মেলা হতো। কিছু কিছু জায়গায় ওই যে চরকি থাকতো, একদম তাই, একটা কটন ক্যান্ডি থাকতো যে ওইখানে বানিয়ে আমরা খেতে পারতাম। এই মেলাটা সামহাও মানে নাই, বা এটা আকর্ষণ আর পাচ্ছে না। বাট ওই মেলাটা আমি মিস করি, ওই মেলাটা মিস করি। কারণ ঈদের সালামিটা যেটা পেতাম ওইটা কিন্তু ওই মেলাতে বাজার খরচ করতাম, কারণ মোটামুটি ওই অ্যামাউন্টেরই আয় ব্যয় হয়ে যেত। বাট সময়ের সাথে মানিয়ে না চলে যাওয়া। মিস করেন কোনো কিছু, মানে ওই সময়ের ফুটবল খেলা মিস করেন নাকি মেলা বলছিলেন মিস করেন? কিন্তু মানে ফুটবল কি এখনো, তো আপনি এখনো খেলেন আমি জানি, যে সময় পেলেই ফুটবল সেন্স এখনো খেলি, রিক্রিয়েশন ভাবেও খেলি, তাই হয়তো ওইটাকে ওভাবে মিস করি না, কিন্তু মেলাটাকে মিস করি ফর শিওর। মুক্তভাবে একটু হাঁটা, ওই ওই সময় ছোটবেলায় যে অনেকে ফ্রেন্ডরা মিলে বিকালের দিকে একটু হাঁটতে বের হতাম, বিভিন্ন জায়গায় যাইতাম, গন্তব্যহীন, মানে কোনো লক্ষ্য নাই, এক্স্যাক্টলি। বাট এখন সামহাও রাস্তাঘাটও ওরকম পরিবেশ নাই, রাস্তায় নামলেও আপনাকে এখন মানুষ চিনে ফেলে, চিনতেও পারে। বাট অ্যাজ আই সেড, সবাই এখন কোনো কোনো পার্ক খুঁজে নিচ্ছে, বা কোনো লেকের পার্ক খুঁজতেছে একটু হাঁটা করার জন্য। মাঠের কথা বললেন, হাঁটার কথা বললেন, মাঠ যে বাংলাদেশে নেই, আমরা আমাদের ক্রীড়ামন্ত্রীর সাথেও আমরা কথা বলছিলাম, মাঠ নিয়ে সরকারও চেষ্টা করছে। আপনাদের ফুটবল খেলার ক্ষেত্রেও এটা একটা বড় বাধা। আমরা দেখি যে সবগুলো খেলাই হয় 3-4টা মাঠে, লিগ বলি, বয়সভিত্তিক খেলা বলি, মেয়েদের খেলা বলি। সেই চ্যালেঞ্জটা যদি উত্তরানো না যায়, তাহলে কি আসলে ফুটবলে বাংলাদেশ এগোতে পারবে? না, পারবে না, বাট ওই চ্যালেঞ্জ উত্তরানো হবে। আজকে আপনি দেখেন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী ফর স্পোর্টসে কিন্তু ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক এবং ক্যাপ্টেনও ছিলেন। আমি নিজেও খেলেছিলাম, মানে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে এসেছি। আমাদের মাননীয় স্পিকার জাতীয় সংসদের, উনিও কিন্তু সাবেক ফুটবল প্লেয়ার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উনি প্রেসিডেন্ট ছিলেন এককালে। তো দের ইজ নো ওয়ে যে এরকম 3 জন থাকাতে যে চ্যালেঞ্জও আমরা ওভারকাম করতে পারবো না। তো আমরা ডেফিনেটলি সবাই সম্মিলিতভাবে, এবং আপনার বড় কথা সবাই এক দলেরই লোক, রাজনৈতিক দল, এবং ওই দলই এখন সরকারি। এবার না পারলে আসলে আর কবে হবে? এক্স্যাক্টলি। এই টিম ওয়ার্কটা
আই থিঙ্ক সামহাও খুব ওয়েল অ্যালাইন্ড হয়ে গেছে। আপনার ভালো একটা পয়েন্ট বলে দিয়েছেন। তো আমরা ডেফিনেটলি এই চ্যালেঞ্জ ওভারকাম করব, সম্মিলিতভাবেই করব। কারণ আপনি যে আমাদের বর্তমান সরকারের দেখেন, সরকারের প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইশতেহার এবং বক্তব্যগুলো শুনেন, আমরা কিন্তু ক্রীড়াটাকে স্কুল লেভেলে বাধ্যতামূলক করছি। ওকে, আমরা ক্রীড়া খেলার জন্য যতগুলি কাঠামো দরকার সে কাঠামোগুলোকে তৈরি করব বা মানটাকে আরেকটু ইমপ্রুভ করব। তো স্টেটেরও যখন এখানে একটা মানে উদ্দেশ্য থাকে এবং ব্যাকিং থাকে, ইটস মানে চ্যালেঞ্জ মোকাবেলা না করা ছাড়া কোনো উপায় নেই, আমাদের এটা করতেই হবে। অ্যান্ড এই অবদান আমাদের ভবিষ্যৎ জেনারেশনের প্রতি আমার রাখতেই হবে। অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের দিকে রাখতে চাই। ঈদের আনন্দে আপনি মানে দেশবাসীকে কোনো সুখবরই বলি কিংবা ফুটবল কেন্দ্রিক কোনো মেসেজ বলি, সেটা কি দিতে চান কিনা? ঈদের দিন ঈদ মোবারক জানাচ্ছি সকলকে। আর ঈদের পরের সপ্তাহটা আমি দেশবাসীকে মানে অপেক্ষা করতে বলছি যে আপনারা আমাদের সাফ ইউথের পিছে থাকবেন। মালদ্বীপে অবশ্যই সুখবর আসবে চ্যাম্পিয়ন হয়ে। আমাদের AFC আন্ডার-20 মেয়েরা ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করবে, এটাও সুখবর আসতে যাচ্ছে। অ্যান্ড আমাদের ন্যাশনাল টিম তো অফকোর্স ভিয়েতনাম এবং সিঙ্গাপুর বিপক্ষে পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। এটা হবে আমাদের ফুটবল থেকে ঈদ গিফট দেশবাসীর জন্য। দেশবাসীর জন্য মানে আমরা চাই যে আপনার কথাগুলো পূরণ হোক এবং মানে বাংলাদেশ ভালো রেজাল্ট করুক, এবং সবগুলো খেলাতেই যদি বাংলাদেশ ভালো রেজাল্ট করে তাহলে অবশ্যই এই আনন্দ তো আসলে ঈদের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিবে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে তাবিতাউল আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ আজকের মতো, কিন্তু ফুটবল নিয়ে কথা বললে আসলে শেষ হওয়ার নয়। ফুটবল 90 মিনিটের খেলা, কিন্তু কথা আসলে অনেক দিন ভর বলা যাবে। তবে আজকের মতো এখানেই শেষ করছি এবং আমরা সুখবরের প্রত্যাশায় রয়েছি ঈদের এই সপ্তাহে এবং ঈদের পরে যে খেলাগুলো বাংলাদেশ খেলবে এই দক্ষিণ এশিয়া, এশিয়া এবং এশিয়ান কাপ বাছাই সব জায়গা থেকে আমরা সুখবর চাই। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি।